দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর বাড়ির মধ্যে সবাই একজুট হয়ে আক্রমণ করছে, ভাঙচুর করছে শুভেন্দু অধিকারীর বাড়িতে। এটাই হচ্ছে সবথেকে বড় জায়গা, এখান থেকে দুর্নীতি শুরু হয়, তাই এটাকে নিয়ে আমরা এখানে এসেছি। এদিকে আজ শুভেন্দু অধিকারীর বাড়িতে আগুন দিয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুলপাড় পরিস্থিতি, মমতা ব্যানার্জি এবং শুভেন্দুর কর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ভারতের রাজনীতিতে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন শুধু একটা বৈঠক বা একটা রাজনৈতিক বার্তা ভবিষ্যতের বড় সমীকরণের ইঙ্গিত দিয়ে যায়। ভোটের ফলাফল বদলে যেতে পারে, সরকার বদলে যেতে পারে, কিন্তু রাজনৈতিক সম্পর্ক এবং জোট রাজনীতির হিসেব কখনো স্থির থাকে না। मौसम अच्छे हो गया है और आगे और भी अच्छे होने वाला है। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আর কালীঘাটে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। দেখুন, এমনিতেই তো কাকে কখন কোথায় কে তুলে নিচ্ছে কেউ বুঝতে পারছে না। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বড় মাত্রায় যোগ দিলেন বিরোধী শিবিরের বিধায়ক সাংসদরা। মঙ্গলবার 9 জুন কোলাঘাটের প্রশাসনিক বৈঠক ছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে। যে নেতাকে একদিন চরম অপমান করে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ তিনিই হয়ে উঠেছেন শেষ ভরসা। শুধু তাই নয়, নিজের ভাইপোকে ক্ষমতার মসনদে বসাতে গিয়ে যে যোগ্য এবং বিশ্বস্ত নেতাকে চরম অবহেলায় সরিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই নেতাই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এককালের দ্বন্দ্ব প্রতাপ নেত্রীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন। রাজনীতির এমন নিষ্ঠুর প্রতিশোধ আর অবিশ্বাস্য নাটক বোধ হয় কোনো সিনেমার গল্পেও দেখা যায় না। শুভেন্দু অধিকারী তার কর্মকাণ্ডের জন্য আজকে বিপদের মুখে পড়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করে এবং শুভেন্দু অধিকারীর বাড়ির মধ্যে ধ্বংসলীলা করে। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয় এরপর থেকেই অনেক বিস্ফোরকমূলক মন্তব্য দিচ্ছে এবং মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, মানে মমতা ব্যানার্জিকে পিছনে ফেলে সে বিজয়ী হওয়ার জন্য কিন্তু এই শুভেন্দু বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা ঘটতেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সারা ভারতের মধ্যেও অসংখ্য ঘটনা হচ্ছে। সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। এই কথা জোর করে হারিয়েছে, বাপের বেটা হোক, নির্বাচন করুক, মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে, শুধু ব্যালটে করুক। এই কথা জোর করে হারিয়েছে, বাপের বেটা হোক, নির্বাচন করুক, প্রমাণ করে দেবে। এই তৃণমূলীরা যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে, শুধু ব্যালটে করুক, বাপের বাচ্চা হোক, বাপের বেটা হোক, তো দেখাক, আর কিছু না। আপনাকে বলছেন নির্বাচন কমিশন জোর করে হারিয়ে দিয়েছে? অবশ্যই হারিয়েছে, অবশ্যই হারিয়েছে। যেখানে মমতা ব্যানার্জি 15 রাউন্ডে অত ভোটে জিতে, কত হাজার ভোটে যেতে, লাস্ট পাঁচটায় ঢুকে ববি হাকিমদের মেয়েকে মেরে তুলে দিয়ে যা ইচ্ছা ভোট কাউন্টিং করে দিতেছে। শুভেন্দু একটা ভোট চোর, ও সবচেয়ে কোন মুখ্যমন্ত্রী চোর না, ওর কাছে নারদার টাকা আছে। পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী, তাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করে জিতেছে, ও চুরি করে নন্দীগ্রামেও জিতেছে, ভবানীপুরেও জিতেছে। গণতন্ত্রের হত্যাকারী শুভেন্দু অধিকারী, ও হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর। আপনি যদি দেখেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ভোট শেষ হয়েছে, নির্বাচন শেষ হয়েছে, ব্যাটারি চার্জ 65%। আমি ছিলাম, আমি যাদবপুর বিধানসভার দেবব্রত মজুমদারের নির্বাচনে এজেন্ট ছিলাম। সেখানে যখন ভোট কাউন্টিং গেছি, তখন মেশিনের চার্জ 85%। এটা কোন অলৌকিক, কোন ভৌতিক 95 কোথার থেকে হয়? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা কোন ধরনের গণতন্ত্র? কি করে হারে শুভেন্দু অধিকারী? এটাই হচ্ছে সবথেকে বড় জায়গা, এখান থেকে দুর্নীতি শুরু হয়, তাই এটাকে নিয়ে আমরা এখানে এসেছি। চটি চাটতে চাটতে সব শেষ হয়ে গেছে। সিদ্ধারা আছে, বমের দণ্ডি পানি হয়ে গেছেন। ওরা এসি ঘরে বসে খাবে, আমরা ভুকা পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উত্তাল হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভে। তার নিজ গ্রামের হিন্দু মুসলমানরা একত্রিত হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য ও রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে, সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলাকে বিষাক্ত করে তুলছে। নন্দীগ্রামের বাতাস আজ উত্তপ্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তার নিজের গ্রামের মানুষ লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে এক সুরে এক কণ্ঠে প্রতিবাদে ফেটে পড়েছে জনতা।
ঘটনাটি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর নিজ গ্রামেই। যে নেতাকে একদিন চরম অপমান করে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ তিনি হয়ে উঠেছেন শেষ ভরসা। শুধু তাই নয়, নিজের ভাইপোকে ক্ষমতার মসনদে বসাতে গিয়ে যে যোগ্য এবং বিশ্বস্ত নেতাকে চরম অবহেলায় সরিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই নেতাই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এককালে যে দ্বন্দ্ব প্রতাপ নেত্রীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন। রাজনীতির এমন নিষ্ঠুর প্রতিশোধ আর অবিশ্বাস্য নাটক বোধ হয় কোনো সিনেমার গল্পেও দেখা যায় না। ক্ষমতার দম্ভে যিনি একদিন ধরে খেয়ে সরাজ্ঞান করতেন, আজ সেই কোন ঠাসা ক্ষমতাচ্যুত এবং অসহায় নেত্রীকে রাজনৈতিক লাইফ সাপোর্ট দিতে এগিয়ে এসেছেন সেই বিতাড়িত নেতাই। হ্যাঁ, বাংলার রাজনীতিতে আজ এমন এক অবিশ্বাস্য সমীকরণ তৈরি হয়েছে যা তাবড় তাবড় রাজনৈতিক পণ্ডিতদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিভাবে এককালের দাপুটে নেত্রী নিজের অহংকারের আগুনে পুড়ে আজ পথের কাঙাল হলেন, আর কেনই বা তার চরম শত্রুরাই আজ তার দিকে ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক অক্সিজেন। পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই চমকে দেয়া রাজনৈতিক দাবা খেলার পুরো গল্পটা জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবারে নির্বাচনে বাংলার মাটিতে যা ঘটেছে তা রীতিমতো এক রাজনৈতিক ভূমিকম্প। টানা এতদিন ক্ষমতায় থাকার পর নিজের বাংলার অঘোষিত সম্রাজ্ঞী ভাবা মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতার অলিন্দ থেকে একেবারে ছিটকে গেছেন। শুধু সাধারণ মানুষই নন, তার নিজের দলের নেতাকর্মী এমনকি যারা এবার বিধায়ক নির্বাচিত হয়েছেন তারাও এই মর্মান্তিক পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, কিভাবে এমনটা হলো? চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একটা আস্ত সাম্রাজ্য। দলনেত্রী মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ভেতরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভাঙনের তীব্র ফাটল। নেতৃত্বহীন একটা দল যেমন দিশেহারা হয়ে পড়ে, তৃণমূলের অবস্থাও আজ ঠিক তেমনই। আর ঠিক এই চরম দুঃসময়ে, এই ঘোর অন্ধকারের মধ্যে অপ্রত্যাশিতভাবে যে নামটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সেটি হলো হুমায়ুন কবির। মনে আছে তো এই হুমায়ুন কবিরকে? দলের ভেতরে নিজের স্বাধীন মত প্রকাশ করার অপরাধে একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঘাট ধাক্কা দিয়ে তৃণমূল থেকে বের করে দিয়েছিলেন। চরম অপদস্থ হয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু রাজনীতি যে বড়ই নির্মম আর গোলগাল, দল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবির কিন্তু দমে যাননি। অপমানের জবাবে তিনি দিয়েছেন রাজনীতির ময়দানেই। তিনি নতুন দল গড়লেন এবং বুক চিতিয়ে লড়াই করে এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন নওদা এবং রেজিনগর থেকে বিপুল ভোটে জয়ী হলেন। এবার আসি আসল চমকে। ভারতের নির্বাচন বিধি অনুযায়ী কোনো প্রার্থী দুটি আসনে জয়ী হলে তাকে একটি আসন অবশ্যই ছেড়ে দিতে হয়। অর্থাৎ হুমায়ুন কবির চাইলেও নওদা এবং রেজিনগর দুটি আসন নিজের হাতে ধরে রাখতে পারবেন না। তাকে যে কোনো একটি আসন থেকে পদত্যাগ করতে হবে এবং সেখানে নিয়ম অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে উপনির্বাচন হবে। এই পরিস্থিতিতে সাধারণ কোনো নেতা হলে নিজের দলের অন্য কোনো বিশ্বস্ত লোককে সেই আসনে দাঁড় করাতেন। কিন্তু হুমায়ুন কবির যে রাজনৈতিক মাস্টার স্ট্রোকটি দিলেন তা দেখে সবার চোখ কপালে উঠে গেছে। যে নেত্রী তাকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি তার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। হুমায়ুন কবির চান মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসন থেকে জয়ী হয়ে মাথা উঁচু করে বিধানসভায় আসুন এবং একটি শক্তিশালী বিরোধী দলের নেতার ভূমিকা পালন করুন। কিন্তু কেন যে মমতা তার সাথে এমন বেইমানি করেছেন, তার প্রতি হুমায়ুনের এই হঠাৎ দরদ কেন? এর পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক অঙ্ক। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আক্ষরিক অর্থেই অভিভাবকহীন। বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দলের অন্দরে যাদের নাম উঠে আসছে, বিশেষ করে ঋতিব্রত চট্টোপাধ্যায়ের মতো নেতাদের, তাদেরকে দলের জয়ী বিধায়করাই মানতে নারাজ। এই নেতাদের কোনো রাজনৈতিক অর্জন বা ক্যারিশমা নেই। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির মতো শক্তিশালী শাসক দলের মতো চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা এদের কারণ নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভেতরে যে তীব্র ভাঙন শুরু হয়েছে তা রুখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পোল খাওয়া নেত্রীর সরাসরি ময়দানে থাকাটা অত্যন্ত জরুরি। তিনি যদি বিধানসভার ভেতরে না থাকেন তবে বিরোধী দল হিসেবে তৃণমূলের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। হুমায়ুন কবির খুব ভালো করেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ব্যক্তিগত তিক্ততা যতই থাকুক না কেন, এই মুহূর্তে বাংলাকে এবং বাংলার সম্প্রীতির সহাবস্থানকে রক্ষা করতে হলে বিধানসভায় একজন অত্যন্ত কড়া এবং অভিজ্ঞ বিরোধী দলনেতা প্রয়োজন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের এক রাজনৈতিক মুখ, তাই তিনিই পারবেন বিজেপির শক্ত প্রাচীরের সামনে দাঁড়িয়ে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে। ব্যক্তিগত আক্রোশ ভুলে তাই বৃহত্তর রাজনৈতিক স্বার্থে হুমায়ুন কবির তার ছেড়ে দেওয়া আসনটি উপহার হিসেবে তুলে দিতে চাইছেন মমতার হাতে। তবে আজকের এই করুণ পরিণতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই সম্পূর্ণ দায়ী। একটু পেছনে ফিরে তাকালে স্পষ্ট হয়ে যাবে তার পতনের আসল কারণ। দলের ভেতরে যখন গণতন্ত্র থাকে না, যখন যোগ্যতার চেয়ে রক্তের সম্পর্ক বড় হয়ে ওঠে, তখন পতন অনিবার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুল ছিল তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্ধের মতো ভালোবাসা এবং তাকে দলের মাথায় বসানো। অভিষেককে তিনি যেভাবে হাইলাইট করেছিলেন, দলের সব ক্ষমতার চাবিকাঠি যেভাবে তার হাতে তুলে দিয়েছিলেন, তাতেই দলের পুরনো ও যোগ্য নেতারা চরম অপমানিত বোধ করেন। অভিষেক যে ওই বিশাল জায়গায় যোগ্য নন তা দলের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সবাই জানত, কিন্তু মমতার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। আর এই ভাইপো প্রেমের সবচেয়ে বড় বলি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটা সময় ছিল যখন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিল শুভেন্দু অধিকারীর স্থান।
मौसम अच्छे हो गया है और आगे और भी अच्छे होने वाला है। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আর কালীঘাটে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। দেখুন, এমনিতেই তো কাকে কখন কোথায় কে তুলে নিচ্ছে কেউ বুঝতে পারছে না। যে কজন বাইরে ঘুরছে তারা আতঙ্কে আছে, পটাপট ডিম পড়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তখন একটা বড় আপডেট আমাদের সামনে কিন্তু চলে আসছে। কি সেই আপডেট? একজন দুজন নয়, 150 জন, হ্যাঁ ঠিক শুনছেন, 150 জন তৃণমূল নেতা নেত্রীর ফাইল পুলিশ অলরেডি রেডি করে ফেলেছে। এদের ঠাঁই হবে জেলে এবং সেই জায়গা থেকে আর পালাবার পথ নেই। যে পুলিশকে গত 15 বছর ধরে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি নিজের বাপের সম্পত্তি মনে করেছিল এবং তাকে মিসইউজ করেছিল, সেই পুলিশের হাত পা খুলে দিয়ে তাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে, কোনো রং দেখতে মানা করে দেওয়া হয়েছে। আর শুধু এইটুকুনি চেঞ্জ হওয়ার পরই কলকাতার পুলিশ এফিসিয়েন্ট হয়ে গেছে। এবার আপনাদের মনে একটা সন্দেহ জাগছে, সেটা হচ্ছে এই 150 জন কারা। এবং 2 নম্বর হচ্ছে তৃণমূলের দলটার তো একদম নিচুতলা থেকে উপরতলা থেকে সব কটা চোর, সব কটা ডাকাত, সব কটা ফেরেববাজ। কেননা ওই ভালো হলে তৃণমূল হয় না, তৃণমূল হলে ভালো হয় না, এই যে কনসেপ্ট বলেছি এটা আপনারা সকলেই এগ্রি করছেন। তাহলে বাকিদের কি হবে? দেখুন, এখানে যেটা হচ্ছে, যাদের ফাইল ওপেন হচ্ছে, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, পুলিশ সূত্রে যে খবরটা উঠে আসছে যে পুরনো বহু অভিযোগ আছে, কিন্তু সেই সব অভিযোগে যেহেতু এরা হোমরা চোমরা নেতা নেত্রী, এদেরকে পুলিশকে বাঁচাতে হয়েছে। ইনভেস্টিগেশনে এদের ঘনিষ্ঠ যারা তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে হয়েছে, এদের কাজ অবধি পৌঁছানো যায়নি। এই যে 150 ফাইল খোলা হচ্ছে, এগুলো হচ্ছে সেই ফাইল। কোন কোন কাণ্ডে খুলছে? 1, জোর করে জমি দখল; 2, সিন্ডিকেট রাজ চালানো; 3, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ; অবৈধ বালি, কয়লা, মাটি, পাথর ব্যবসা; চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা। আপাতত এই কেসগুলোতে এই ফাইলগুলো ওপেন করা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে কোনো সেগমেন্ট ছাড়া হবে না, কেউ ছাড় পাবে না। এবং এই যে 150 জনের নাম আছে, এটা তো শুরুয়াত, এটা ট্রেলার। এদের ইনভেস্টিগেশন করতে করতেই বাকি যেসব নাম আসে প্রত্যেকটাকে তোলা হবে। একটা ফেরেকবাজ, একটা চিটিংবাজ, তোলামূলের যত বড় হারমান নেতা হয়ে যাক, কেউ কোনো রেহাই পাবে না। এবার এটা কি শুধু কথার কথা? না, কথার কথা নয়, একটা গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসছে, যেখানে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ, তিনি কি বলছেন? বলছেন জেলে জায়গা হবে না, নতুন জেল বানাচ্ছি। তৃণমূলের উদ্দেশ্যে বিস্ফোরক দিলীপ ঘোষ। তাহলে কি শুরু হতে চলেছে? পরিষ্কারভাবে দিলীপবাবু বলছেন যে গ্রেপ্তার তো সবে শুরু হয়েছে, এরপর দেখুন না সিরিজই চলবে। অর্থাৎ কাউকে কোথাও কোনো রেহাই দেওয়া হবে না। আপনারা মাঝে মাঝেই এখানে অধৈর্য হয়ে পড়ছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, দাদা অমুকের কি হলো, অমুকই তাহলে ভালো তৃণমূল। ভালো তৃণমূল বলে কোনো কনসেপ্ট নেই, ওটা একটা পলিটিক্যাল কথা ছিল এবং তার গুরুত্ব অনেক গভীর, সেটা পরে কোনো একদিন আলোচনা করা যাবে। দিলীপ বাবুর এই মন্তব্য, এবং শুধু দিলীপ বাবু না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে আর্মির সঙ্গে কথা বলবেন, ব্রিগেডে একটা নতুন জেল বানাতে হবে, নাহলে এই তোলামূলের যে চোর ছ্যাঁচোরগুলো রয়েছে না, সেগুলোকে আর জায়গা দেওয়ার জেলের সংকুলান হবে না। তো কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বড় মাত্রায় যোগ দিলেন বিরোধী শিবিরের বিধায়ক সাংসদরা। মঙ্গলবার 9 জুন কোলাঘাটের প্রশাসনিক বৈঠক ছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে। বৈঠকে যোগ দেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, মেদিনীপুরের সাংসদ জুনমালিয়া, কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং খড়গপুরের সদরের বিধায়ক দীনেন রায়। এদিনের বৈঠক থেকে বেরিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এদিন ঘাটালের সাংসদ বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান তার কমিটমেন্ট। শুভেন্দু জানান, তিনি জানিয়েছেন এবারের ভোটে বিজেপিরও কমিটমেন্ট ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, ওখানে আমাদের প্রার্থীরাও জিতেছেন, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। শুভেন্দু বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে, আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। শুভেন্দু বলেন, উন্নয়নের নিরিখে সবাই একযোগে কাজ করতে সম্মত হয়েছেন, যারা উন্নয়নে সামিল হবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, শুনবো। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে, যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি, শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন, আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করবো, উন্নয়নের কাজ। শুভেন্দু অধিকারী বলেন, আজ 35 জন বিধায়ককে ডেকেছিলাম, সকলেই এসেছিলেন, এর মধ্যে 2 জন বিরোধীও ছিলেন। আমরা প্রথম থেকেই যে বিশ্বাসী বিধায়ক মানে বিধায়ক। 4 জন সাংসদও ছিলেন, একজন বিরোধী দলের সাংসদ তো বলেই ফেলেন, আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে এখানে 35 জন এমএলএ কে আমরা ডেকেছিলাম,
সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন, তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন, এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার, আপনি তাই আমি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং শুভেন্দু অধিকারীর অবস্থা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।